থেকে কতটা ফায়দা নিতে পারবে, সেদিক বিবেচনায় এখন বাংলাদেশ কতটা কমফোর্টেবল সিচুয়েশন আছে? আসলে কন্ডিশন তো একই আছে, নিউজিল্যান্ডের কন্ডিশন খুব একটা চেঞ্জ হয়নি, বাট ডেফিনেটলি আমরা দল হিসাবে এখন মানে অনেক সংগঠিত, আমি যেটা মনে করি। ধরেন 2010 যখন বাংলাদেশ লাস্ট সিরিজ খেললো নিউজিল্যান্ডে গিয়ে, তখন থেকে আজকে 2016 এই দলটা কেন অনেক পরিণত দল, সত্যি কথা বলতে। যে আপনি যদি দলটা দেখেন যে আমাদের মানে আত্মবিশ্বাস তো এখন সত্যি কথা খুবই ভালো, কারণ গত 2-2.5 বছর ধরে বাংলাদেশের যে সাফল্য, সেটা তো অবশ্যই মানসিকতার দিক থেকে আমাদের পরিবর্তনটা কিন্তু খুবই লক্ষণীয়। আর যেই দলটা আছে তাদের যেই প্লেয়াররা খেলছেন, মানে 2010-এর সাকিব, তামিম, মুশফিক, মাহমুদুল্লাহ, মাশরাফি এরা, আর এখন 2016-তে তারা অনেক ম্যাচুয়ার এবং অনেক তাদের পিছে অনেক ম্যাচেরও জয়ের এখন মানে সত্যিকার সাফল্য আছে তাদের পিছে আসলে। তো আর তাছাড়া আমাদের ইয়াংস্টার যারা আছেন, আমাদের ফাস্ট বোলিং একটা দারুণ, এখন আমাদের স্পিনাররা বিশেষের এক্সপার্ট সাকিব আছে, তারপরে যা তরুণ স্পিনাররা আছে সবাই কিন্তু ভালো। তো সেই হিসাব করলে আমি মনে করি যে কন্ডিশনে যে আমরা একটা ভয় থাকে যে কন্ডিশন, যেহেতু এটা ডিসেম্বর মাসে খেলা হচ্ছে, এখন যেহেতু আমি ফেসবুক বা ছেলেদের ছবি টবি দেখলাম, তাদের ঠান্ডাটা সহনীয় পর্যায়ে, মানে হাফাতা গেঞ্জি পরে ঘুরছে, মানে আমার মনে হয় যে ওই ঠান্ডাটা কোনো সমস্যা হবে না। আমি কন্ডিশন যাই থাকুক, আমরা যদি আমাদের বেস্ট ক্রিকেটটা খেলি, আমরা যদি আমাদের বেসিক জিনিসকে ঠিক রাখি, তাহলে আমি মনে করি, আর আমাদের যে বর্তমান বাংলাদেশ টিমের যেটা প্ল্যান নিয়ে খেলা, যে নো ফিয়ার ক্রিকেট খেলি আমরা, সেটা যদি খেলি, আমার মনে হয় যে বাংলাদেশ ওয়ানডে এবং টি-20 অবশ্যই সাফল্য না পাওয়ার কোনো কারণ দেখি না আসলে। পাইলট ভাই, আপনার একাধিকবার নিউজিল্যান্ডে ট্যুর করার এক্সপিরিয়েন্স আছে। ক্রাইস্টচার্চে খেলা হবে, যদিও ক্রাইস্টচার্চের এই গ্রাউন্ডটা একেবারেই নতুন, হ্যাগলি ওভাল 26 ডিসেম্বর যে ম্যাচটা শুরু হবে সেখানে। আপনার কাছে কি মনে হয় বেসিক চ্যালেঞ্জটা আসলে? না, আমার কাছে মনে হয় যে আমরা তিনজনেই কিন্তু আমরা মানে নিউজিল্যান্ডে খেলছি, বাট আমার কাছে মনে হয় যে আলটিমেটলি আজকে আমরা যে কথা বলবো, মানে তিনজনের একই কিন্তু মতামত কিন্তু একই হবে। বিকজ ক্রাইস্টচার্চ বলে না, আমার কাছে নিউজিল্যান্ডটা, ধরেন নিউজিল্যান্ড টিমের সাথে আমরা খেলছি এর আগে বাংলাদেশে, কন্ডিশনটা শুধু একটু ডিফারেন্স। আমি বলবো নিউজিল্যান্ড টিম কিন্তু সেম টিমই খেলবে, এবং বাংলাদেশে খেলা নিউজিল্যান্ডের খেলার মধ্যে পার্থক্যটা হচ্ছে, আমি বলবো আমরা এখানে কিন্তু একটা হোম অ্যাডভান্টেজ সবসময় পেয়ে আসছি, বাট নিউজিল্যান্ডে যখন যাচ্ছি, নিউজিল্যান্ড কিন্তু তাদের ওই হোম অ্যাডভান্টেজ পাবে। তো সেইখানে আমার মনে হয় যে নো ডাউট নিউজিল্যান্ড কিন্তু বেস্ট টিম তাদের হোম কন্ডিশনে। বাট যেটা চাচা বলছিলেন, আমি বলবো যে সুজন ভাই যেটা বলছিলেন যে আমরা যদি চাচা বলি আর কি, হ্যাঁ, তো আমি মনে করি যে ওই কন্ডিশনে আসলে যদিও হয়তো নিউজিল্যান্ড ফেভারিট, কিন্তু বাংলাদেশ টিম লাস্ট 2 বছরে যেভাবে পারফর্ম করেছে, এবং ক্রিকেট খেলায় মানসিক ব্যাপারটা খুবই ইম্পর্টেন্ট। আপনি যদি উজ্জীবিত থাকেন, আপনি যদি কনফিডেন্সটা থাকে যে আমি ম্যাচ জিততে পারি, এবং আজ থেকে ধরেন 7-8 বছর আগে নিউজিল্যান্ড টুর আর এই বছর নিউজিল্যান্ড টিমের মধ্যে অনেক পার্থক্য আছে। আগের ছিল কিন্তু 1-2 পারফর্মার ছিল, এখন কিন্তু অনেক ইন্ডিভিজুয়াল পারফর্মার কিন্তু অনেক বাড়ছে। তো টিমে একটা হেলদি কম্পিটিশন আছে, এবং তারা জানে যে আমাকে ভালো লেভেলে পারফর্ম করার জন্য কি করতে হবে। তো সব কিছু মিলে নিউজিল্যান্ডের কন্ডিশনটা আমার কাছে মনে হয় যে তেমন খুব একটা প্রবলেম করবে না, কারণ তারা জানে তাদের কাজটা কি, বিজনেসটা জানে। এবং অলরেডি আমি যতটুকু জানি, অনেকের সাথে কথা হয়েছে ফোনে, যে ওখানে খুব ভালো টাচে আছে, বিশেষ করে প্র্যাকটিসে নেটে নাকি খুব ভালো ব্যাটিং করছে, বোলিংও খুব ভালো করছে, প্র্যাকটিস ম্যাচে অলরেডি ভালো করেছে, এবং প্র্যাকটিস ম্যাচে কিন্তু একটু আমি বলবো যে খুব লাইটলি নিয়েছে, যেহেতু প্র্যাকটিস ম্যাচ, হয়তো ওই ম্যাচটাও জিতে পারতো, মাহমুদুল্লাহ ব্যাটিং থেকে উঠে চলে আসছে। তো ওই সব কিছু বিবেচনা করে কিন্তু তারা খুব ভালো মেন বোলাররা কম্বল করছে, সব কিছু নিয়েও কিন্তু খুব মানে বলবো যে ভালো জায়গা, ভালো শেপে আছে। আশরাফুল, ক্রাইস্টচার্চে আজকে বাংলাদেশ প্রথম প্র্যাকটিস করেছে, ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছিল, মানে এই কন্ডিশনটা একটু টিপিক্যাল নিউজিল্যান্ড নাকি? হ্যাঁ, ও ক্রাইস্টচার্চ এবং ওয়েলিংটন এই দুইটা জায়গায় আমার এক্সপিরিয়েন্স, আমাদের তিনজনেরই এক্সপিরিয়েন্স আছে। ওই জায়গায় বাতাসের একটু সমস্যা হতে পারে আমাদের। ওয়েলিংটনে আমরা যে টেস্ট ম্যাচটা খেলেছিলাম 2001-এ, এক সাইড দিয়ে প্রচুর বাতাস হতো, সুজন ভাই ওদিক দিয়ে বল করতো, কারণ ওদিক দিয়ে আসলে মেন ফাস্ট বোলাররা বল করাটা ডিফিকাল্ট হয়ে যেত। তো ক্রাইস্টচার্চের ওয়ান ডে ক্রিকেট আমার কাছে মনে হয় যে আমরা লাস্ট যে ট্যুরটা করেছিলাম 2010-এ, আমরা সেখানে ইমরুল কাজের একটা সেঞ্চুরি আছে, এবং 2007-8-এ যখন আমরা করেছিলাম, তখনও আমাদের একটা পার্টনারশিপ হয়েছিল আমার এবং তামিমের প্রথম ওয়ানডেটাতে অকল্যান্ডে। তো আমার কাছে মনে হয় যে লাস্ট দুইটা ওয়ানডে সিরিজে আমরা আরো ভালো ক্রিকেট খেলতে পারতাম। এইবার যেটা সুজন ভাই যেটা বললো যে আসলে 2010 এবং 2016 6 বছর ডিফারেন্সের মধ্যে আমাদের যারা মেইন ব্যাটসম্যান তারা কিন্তু অনেক এক্সপিরিয়েন্স, লাস্ট 9 বছর ধরে তারা বাংলাদেশ টিমের সাথে আছে এবং তারা পারফর্ম করছে, এবং লাস্ট 2 বছর আমরা ওয়ানডে ক্রিকেট বলেন টেস্ট ক্রিকেটও ভালো খেলছি। তো যদি আমরা হোম কন্ডিশনে খেলছি, কিন্তু আমাদের কনফিডেন্স লেভেলটা অনেক হাই এবং এক্সপিরিয়েন্স, সবাই প্রফেশনাল ক্রিকেটার। তো আমার কাছে মনে হয় যে
এবং সবচেয়ে পজিটিভ দিক যেটা আমার কাছে মনে হয়েছে যে এবার ক্রিকেট বোর্ড যেই 22-23 জন ক্রিকেটারকে অস্ট্রেলিয়াতে ক্যাম্পে পাঠালো, তার ওখান থেকে আবার নিউজিল্যান্ডও আছে, তো এটা সবচেয়ে একটা প্লাস পয়েন্ট যে উইকেটের সাথে এবং ওয়েদারের সাথে অ্যাডজাস্ট করে ফেলছে প্রত্যেকটা এবং cricketer। অনেক তরুণ ক্রিকেটারের আসলে ন্যাশনাল টিমের এই মানে অ্যাডভান্টেজটাও তারা পাবে। বাংলাদেশ এর আগে নিউজিল্যান্ডের সঙ্গে 8টা ওয়ানডে খেলেছে, সবশেষ 8টা ওয়ানডের মধ্যে 7টা ওয়ানডেই বাংলাদেশ জিতেছে। এটা অবশ্য বাংলাদেশকে কিছুটা স্বস্তি দিবে, কিন্তু ওভারঅল একটু রেকর্ডটা দেখতে চাই নিউজিল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের রেকর্ড। আমরা টেস্ট দিয়ে শুরু করতে চাই। এই পর্যন্ত 11টি টেস্ট ম্যাচ হয়েছে বাংলাদেশ এবং নিউজিল্যান্ডের মধ্যে, 8টিতে আমরা হেরেছি, 3টি টেস্ট অবশ্য ড্র হয়েছিল। এবং সেখানকার একটু যদি রেকর্ডগুলো আমরা একটু দেখার চেষ্টা করি যে নিউজিল্যান্ডের মাটিতে আসলে যে টেস্টগুলো হয়েছিল সেখানে আসলে আমাদের ব্যবধানগুলো কি কি ছিল। 2001-এ আপনারা যে টেস্টগুলো খেলেছিলেন হ্যামিল্টন এবং ওয়েলিংটনে, দুটি অবশ্য ইনিংস ব্যবধানে আমরা হেরেছিলাম। ডানেডিনে অবশ্য 9 উইকেটে হেরেছি। এরপর ওয়েলিংটনে 2008-এ ইনিংস এবং 137, এবং সবশেষ 2010 যেটি, সেটি 121 রানে আমরা হেরেছিলাম। আমরা যদি একটু ওয়ানডে রেকর্ডগুলো দেখার চেষ্টা করি, ওয়ানডেতে বাংলাদেশ হেড টু হেড হচ্ছে টোটাল 26টি ওয়ানডে বিভিন্ন সময় খেলেছে, যেখানে 8 জয়ের বিপরীতে নিউজিল্যান্ডের জয় হচ্ছে 17টি, একটি হচ্ছে পরিত্যক্ত। এই 8টির মধ্যে 7টিই কিন্তু হচ্ছে এরই মধ্যে সবশেষ যেই সিরিজ ছিল। এখানে যদি নিউজিল্যান্ডের মাটিতে ওয়ানডে গুলো আমরা দেখার চেষ্টা করি, সেখানে রেকর্ড হচ্ছে 6টা ওয়ানডে নিউজিল্যান্ডের মাটিতে খেলা হয়েছিল। এখানে আমরা কোনো ম্যাচ জিতিনি, একটি বোধহয় খুব বাজে হার, একটি হচ্ছে 10 উইকেটে, আর দুটি 146 এবং 102 রানে। একটু টি-20 দেখতে চাই। টি-20তে এখানে বাংলাদেশ টোটাল 4টি টি-20 খেলেছে, 4টিতেই আমরা অবশ্য হেরেছি। একটি টি-20 হয়েছিল নিউজিল্যান্ডের মাটিতে, সেখানে অবশ্য আমরা হেরেছিলাম। একটু দেখতে চাই, সেই ম্যাচে আমরা হেরেছিলাম 10 উইকেটে। মানে স্ট্যাট কিন্তু আমাদের ফরে কথা বলছে না, যেটা আপনি শুরুতেই বলেছিলেন যে ওই স্ট্যাট আর এই স্ট্যাটের সঙ্গে কোনো আসলে তফাৎ নেই। সাম্প্রতিক সময় যেই ক্রিকেট নিউজিল্যান্ড খেলছে, অস্ট্রেলিয়াতে তারা চ্যাপেল হ্যাডলি সিরিজ শেষ করলো, তাতে কতটা চ্যালেঞ্জ আসলে জানাতে পারে? তাদের কি বোলার অনেকেই হয়তো বিশ্রামে থাকে। নিউজিল্যান্ড তো অবশ্যই, আমার কথা হচ্ছে এক তো যেটা প্যারেবল কন্ডিশন তো একটা ব্যাপার থাকে, আর তাদের হোম গ্রাউন্ড এটা, যেমন আমরা আমাদের হোম গ্রাউন্ডে 4 নিয়ে জিতলাম, হোয়াইট ফাস্ট করেছি নিউজিল্যান্ডকে, তো হোম অ্যাডভান্টেজ তো একটা থাকবেই সব দলে। আর নিউজিল্যান্ড একটি দারুণ একটি দল, আমি মনে করি যে কম্পিটিটিভ একটা দল, দারুণ ক্রিকেট খেলে এবং ভেরি পজিটিভ ক্রিকেট খেলে। তো চ্যালেঞ্জ তো আছে বাংলাদেশের সামনে, ডেফিনেটলি ইটস আ চ্যালেঞ্জ, বাট আমি মনে করি যে আমাদের এই দলটারও চ্যালেঞ্জ নেওয়ার মতো অ্যাবিলিটি আছে। যেটা বলছিলাম যে যেই স্ট্যাট দেখালো 2010-এর, ওইটা মনে হয় এখন আর মানে এরকম হওয়ার কথা না বলে আমি বিশ্বাস করি, কারণ আমরা এখন অনেক, যেটা বললাম যে একটা গুছানো একটা দল। আমি মানে বাংলাদেশের এই কোচিং স্টাফদেরকে অবশ্যই ধন্যবাদ দিই যে তারা প্রত্যেকটা জিনিসে অনেক প্ল্যানিং করে করে। আপনি যদি দেখেন যে আশরাফুল বলছিল যে 22-23 জন প্লেয়ারকে পাঠানো, তার মধ্যে আমরা তার আগে একটা ক্যাম্পে পাঠানো অস্ট্রেলিয়াতে, এবং ওখানে কিন্তু যেটা হয়েছে যে আমরা 2 পার্ট বল দিয়ে প্র্যাকটিস করেছি যাতে সুইং এর জন্য, কারণ নিউজিল্যান্ডের যেটা প্রবলেম হবে, আমি মনে করি যে ব্যাটসম্যানের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে সুইং বোলিংটা। তো ওইটার জন্য আমরা 2 পার্ট বল দিয়েও প্র্যাকটিস হচ্ছে যাতে বল বেশি সুইং করে। সুতরাং প্ল্যান কিন্তু সবই করা ছিল, সবই করা আছে, এবং সেই অনুযায়ী আমরা কাজ করেছি। যেটা পাইলট বলছিল, যেটা আমারও টেলিফোনে অনেক ছেলের সাথে কথা হয়েছে, দে আর ভেরি মাচ কনফিডেন্ট, মানে আত্মবিশ্বাস তো অবশ্যই। আমি যেটা বলছি যে আমাদের মানসিকতার পরিবর্তনটা কিন্তু অনেক বড় পরিবর্তন ক্রিকেটের, সত্যি কথা বলতে, কারণ ইটস আ মেন্টাল গেম এন্ড অফ দ্য ডে। তো ওইটা যদি ঠিক থাকে, আমরা যদি থাকে, এবং আসলে আমাদের এখানে হারানোর কিছু নেই, প্রেশার নেওয়ারও কিছু নেই, আমার মনে করি জাস্ট আমাদেরকে খেলতে হবে আমাদের ন্যাচারাল ক্রিকেট। আর বাংলাদেশের বর্তমানে এই দলটা আমি যেটা বলছিলাম, ন্যাচারাল ক্রিকেটটা হচ্ছিল আমরা নো ফিয়ার ক্রিকেট খেলি ওয়ান ডেতে স্পেশালি। আমরা কিন্তু এগ্রেসিভ ক্রিকেট খেলি, আমরা ওই 50 ওভার ব্যাটিং করতে হবে এই চিন্তা করে ক্রিকেট খেলি। আমরা চিন্তা করি যত বেশি রান করা যাবে সেই চিন্তা করে খেলতে হয়। হ্যাঁ, যদি গাণিতিকভাবে কোনো সময় আমরা মানে কোনো রানকে চেঞ্জ করতে যাই, তখন হয়তো একটা হয় যে আমরা কত রান চেঞ্জ করবো, কীভাবে করবো। ইনিশিয়ালি যখন আপনি দেখবেন যে তামিম ইমরুল যখন শুরু করে বা যেই ওপেন করে কিনা, তারা কিন্তু এগ্রেসিভ থাকার চেষ্টা করে ব্যাটিং। তো দিস ইজ আ ভেরি ইম্পর্টেন্ট ব্যাপার। আর আমাদের ওই দলটায় মানে কোনো সময়ই দলে মোস্তাফিজের মতো বলার কিন্তু ছিল না। মোস্তাফিজ একটা অবশ্যই একটা চ্যালেঞ্জ থাকবে ওদের জন্য, কারণ মোস্তাফিজের ব্যাপারটা মাথায় থাকবে নিউজিল্যান্ডের। আরেকটা ব্যাপার যেটা থাকবে যে আমরা গত সিরিজটাই মনে হয় 4 নিলে জিতলাম, বাংলাদেশকে ধুয়ে মুছে ছেড়ে দিতে চাবে, এইটা আমাদের জন্য আমি মনে করি একটা বাড়তি অ্যাডভান্টেজ থাকবে, কারণ নিউজিল্যান্ড চাবে অনেক কিছু করতে। আমরা যদি, আমি সেটাই বলছিলাম, আমরা যদি আমাদের বেসিকটা ঠিক খেলি, আমরা আমাদের কাজগুলো যদি সঠিকভাবে করতে পারি, আমাদের প্রয়োগটা যদি আমরা মাঠে গিয়ে ঠিক মতো করতে পারি, আমার মনে হয় যে দেন ইট উইল বি মানে এত ইজি হবে না নিউজিল্যান্ডের জন্য এই বছর, আমি মনে করি এই সিরিজটা। পাইলট ভাই, নিউজিল্যান্ডের পেস অ্যাটাকে ট্রেন্ট বোল্ট এবং টিম সাউদি, এই দুইজনই হচ্ছে এখন মোটামুটি এক্সপ্রেস বলার। যদিও তাদেরকে ওয়ানডেতে, সাউদিকে 3টে ওয়ানডে খেললেও টি-20 থেকে তাকে বিশ্রামে দেওয়া হয়েছে। বোল্ট হয়তো প্রথম 2টা ওয়ানডে খেলবে।
বাট একজন সারপ্রাইজ বোলার আছে লকি ফার্গুসন, মানে এ হচ্ছে অনেকদিন পর মানে ডোমেস্টিক ক্রিকেটে পারফর্ম করে সে এসেছে। একটা আননোন পেস বোলারকে ফেস করা কি একটু ডিফিকাল্ট হবে কিনা? মাইক হেসন বলছিলেন যে এটা তার একটা গেম। হ্যাঁ, এটা হতে পারে, এবং আমি মনে করি যে এটা বাংলাদেশও কিন্তু করে। আপনি যদি দেখেন মিরাজের কথা যদি দেখেন, Right. এরকম কিন্তু স্বাভাবিক আপনি করতে পারেন যে আমি কোন একটা বোলারকে হয়তো কেউ দেখে নাই, যাকে নিয়ে কোনো পরিকল্পনা করতে পারবে না, এমন একটা আচমকা এটা ট্রাম্প কার্ড হিসেবে ইউজ করা। তো এটা থাকি, বাট আমি মনে করি যে ওনাদের কিন্তু ওই কন্ডিশনে কিন্তু নিউজিল্যান্ডের বোল্ড বলেন নো ডাউট খুবই ভালো বোলার, সাউদি ভালো বোলার, ব্যাকআপে যে বোলারগুলো আছে ওই কন্ডিশনের জন্য কিন্তু সবাই ভালো। Right. আপনি এটা বুঝতে হবে যে ওই কন্ডিশনে যে হ্যাঁ এটা এক্সট্রাঅর্ডিনারি, বাট তারপরেও যারা ব্যাকআপ থাকবে তারাও কিন্তু খুব ভালো, এবং সবচেয়ে বড় ব্যাকআপ বোলার যারা আসে না তারা কিন্তু পারফর্ম করার জন্য একদম রেডি থাকে যে না আমি কি করে এখানে এই টিমে এই জায়গাটা নিব। তো আমার কাছে মনে হয় আমি একটু শুধু এই চাচার সাথে একটু পিছনে আমি যাবো একটু, যে দেখেন আমি ক্রিকেট বোর্ডকেও এখানে থ্যাঙ্কস দেবো, যে বলো না কোচিং স্টাফকে, বিকজ আমি শুধু কোচিং স্টাফকে দিলে হবে না। দেখেন আমরা যখন 2001-এর দিকে যখন আমরা ট্যুর করি নিউজিল্যান্ডে, আমরা কিন্তু প্রথমেই কিন্তু বাংলাদেশ স্ট্যাটাস পাওয়ার পরেই কিন্তু আমরা অ্যাওয়ে ম্যাচ খেলেছি প্রচুর। তো প্রথমেই কিন্তু আমরা সমুদ্রের মধ্যে পড়ে গেছি যে কোথায় বাইরে যে ম্যাচ খেলা, সাউথ আফ্রিকা খেলা, তারপর নিউজিল্যান্ডে খেলা, অস্ট্রেলিয়া খেলা, আননোন একটা আননোন জায়গায় আমি কিন্তু এখন তখন তৈরি হয়নি, না হতেই কিন্তু আমি বাইরে যে ম্যাচ খেলেছি এবং আমরা কিন্তু পারফরমেন্সে তখন ওইরকম একটা অবস্থা ছিল। আর আমি মনে করি খুব ভালো একটা পরিকল্পনা, যে লাস্ট 2 বছর কিন্তু আমরা হোমের মধ্যে খেলেছি, নিজেদের কনফিডেন্সটা বিল্ড আপ করেছি, নিজেরা গুছাইছি, আস্তে আস্তে এখন আমরা বাইরে যাব, যেহেতু আমার আত্মবিশ্বাস তৈরি হয়ে গেছে, আমরা যে কোনো টিমের সাথে জিততে পারি। এই আত্মবিশ্বাসটাই কিন্তু আপনাকে হেল্প করবে। ক্রিকেট খেলা এমন একটা গেম, আপনার টেকনিক্যালি যত ভালোই প্লেয়ার হন না কেন, যদি আপনার আত্মবিশ্বাস না থাকে আপনি কোনো প্লেয়ারই না। আপনি হ্যাঁ আপনি যদি দেখেন যে আপনার অনেক প্লেয়ার আছে, যেমন আপনি যদি টোয়েন্টি খেলা দেখেন, আত্মবিশ্বাসটা খুব ইম্পর্টেন্ট। আপনি দেখেন অনেক টিম আছে জানেন যে টিমটা হাতে থাকে 2টা টোয়েন্টি ম্যাচ, দেখবেন যে সিরিয়াল সব ম্যাচগুলো হাতে থাকে, কিন্তু যে ম্যাচটা কুমিল্লা ভিক্টোরিয়ান্স না, আমি শুধু নট অনলি কুমিল্লা ভিক্টোরিয়ান্স, যে এর আগে চিটাগাং আপনি বলবো যে চিটাগাং ভাইকিংস এর আগের বছর মনে আছে আপনার খেলা আছে, যে চিটাগাং ভাইকিংস 1-2টা ম্যাচ হারার পরে আরো জেগে উঠতে পারছে না, কিন্তু বেস্ট টিম ছিল তাদের। রাইট। তো খুবই ইম্পর্টেন্ট হচ্ছে আত্মবিশ্বাসটা, এবং ওই আত্মবিশ্বাসটা নিয়ে দেখবেন যে অনেক প্লেয়ার আছে নিউজিল্যান্ডের মতো কন্ডিশনে, যে হয়তো অনেকে ভেবেছে ওইখানে রান করবে না, কিন্তু নিউজিল্যান্ডের কন্ডিশনে যে আত্মবিশ্বাসে সবাই রান করে দিয়েছে, অনেকেই রান করছে। তো এইটা খুবই ইম্পর্টেন্ট আমার কাছে মনে হয়, যে ক্রিকেট বোর্ড চমৎকার স্টার্ট করাটাও খুব ক্রিকেট বোর্ড এবং কোচিং স্টাফ সবকিছু আমি বলবো যে একটা কথা বলি, যেটা আমরা বলছিলাম যে ট্রেন্ড বোল কিংবা সাউদির কথা, মানে আমরাও যখন খেলেছি তখনও নিউজিল্যান্ডের ফাস্ট বোলিং ওয়াজ অলওয়েজ মানে ওইরকম ওই কন্ডিশনে, বাট একটা জিনিস হচ্ছে ওদের কিন্তু ওয়েটারই নাই, মানে এখন কিন্তু ওই এক্সপিরিয়েন্সটা মাঝখানে এক্সপিরিয়েন্সটা ওয়ানডেতে নাই, আর যদিও আপনি ধরেন লেগ স্পিনার আছে বা আছে, বাট আমি মনে করি যে বাংলাদেশের ব্যাটিং কিন্তু ওদের ওই বোলিং এর থেকে এক্সপিরিয়েন্স, মানে এখন আগে যেমন আমরা যেটা পাইলট বলে আমরা কোনো ইয়ে ছাড়া নিউজিল্যান্ড কন্ডিশনই বুঝতাম না, যখন গেছি খেলতে মানে উপরে বল আমাদের কি লেন্থে আমরা বল করব, বা আমরা আমাদের ব্যাক ফুটে আমরা যে স্ট্রং হতে হবে, বা এরকম কিন্তু আইডিয়াটা আমাদের কম ছিল তখন, সত্যি কথা। এখন কিন্তু অনেক আইডিয়া, এখন কিন্তু অনেক ওপেন, আমরা কিন্তু অনেক কিছু জানি, এখন অনেক গুছানো একটা দল, যেটা পাইলট বললো যে একটা দল হিসেবে কিন্তু এখন বাংলাদেশ অনেক গুছানো একটা দল, সত্যি রাইট। অ্যাশ, বাংলাদেশের যারা মানে কি ব্যাটসম্যান যাদের উপর ভরসা রাখতে হয়, বিশেষ করে ইমরুল কায়েস, সৌম্য সরকার, লাস্ট বিপিএলটা তাদের ভালো হয়নি, সৌম্য অবশ্য অনেকদিন ধরে স্ট্রাগল করেছিল। এই প্র্যাকটিস ম্যাচে সৌম্য আমরা দেখলাম যে রানে ফিরেছে, ইমরুল কায়েস মোটামুটি সিডনি থান্ডার, সিডনি সিক্সার্সের সঙ্গে যে ম্যাচ এবং ওখানে ভালো করেছে, এইটা বাংলাদেশ দলের জন্য বা টপ অর্ডারের জন্য কতটা সুখবর? অবশ্যই, বিশেষ করে নিউজিল্যান্ড কন্ডিশনে টপ অর্ডারদের দায়িত্ব নিতে হবে, কারণ ওই কন্ডিশনে যদি টপ 3 ব্যাটসম্যানের একজন ব্যাটসম্যান যদি লম্বা খেলতে পারে, বাকি ব্যাটসম্যানদের জন্য সহজ হয়ে যাবে। আর ইমরুল কায়েসের একটা ভালো ইনিংসও আছে, নিউজিল্যান্ডের সাথে প্রথম সেঞ্চুরি করেছিল। সৌম্য সরকারেরও তার ওয়ার্ল্ড কাপে খুব ভালো খেলেছে, আর তামিম তো এক্সপিরিয়েন্স আছেই। তো ওভারঅল আমি মনে করি যে প্র্যাকটিস ম্যাচটা তো সবাই ভালো টাচে ছিল, 40-36 এরকম করে করেছে। তো আমার কাছে মনে হয় যে আমাদের টিম এবং নিউজিল্যান্ডের টিমটা যদি দেখি, আমাদের টিমটা কিন্তু আমার চোখে এখন অনেক এক্সপিরিয়েন্স তাদের থেকে, যদিও ওদের কন্ডিশনে অস্ট্রেলিয়ার মতন টিমকেও তারা অনেক টাফ টাইম দেয় নিউজিল্যান্ডের কন্ডিশনে, বিশেষ আর এশিয়ার টিম তো ভেরি টাফ হয়ে যায় ওই জায়গায় খেলার জন্য। তারপর এই সিচুয়েশনে ডিসেম্বরের 26 তারিখ শুরু হবে, আমার এক্সপিরিয়েন্স থেকে আমার কাছে মনে হয় যে এই সময়টা ঠান্ডার থেকে একটু কম থাকবে, তো আমাদের অ্যাডজাস্ট করাটা সহজ হবে, এবং ইন্টারন্যাশনাল ম্যাচ যেহেতু হবে উইকেটগুলো ব্যাটিং ফ্রেন্ডলি হবে আমার বিশ্বাস। আর আগে যেই সমস্যাটা ছিল আমাদের, যদি একটু সিমিং উইকেট হতো, যেটা সুজন ভাই বলছিল যে আসলে আমাদের ফাস্ট বোলাররা কোন লেন্থে বল করতে হবে সেই এক্সপিরিয়েন্সটা আমাদের ছিল না, কিন্তু এখন কিন্তু আমাদের
প্রত্যেকটা ডিপার্টমেন্টই যদি আমরা দেখি, আমাদের পেস অ্যাটাকটা খুব চমৎকার, স্পিন অ্যাটাকও খুব ভালো আছে। যেই কন্ডিশনই হবে আমাদের প্লেয়াররা কিন্তু অ্যাডজাস্ট করতে পারবে আমার বিশ্বাস। এবং আমার কাছে মনে হয় যে আমাদের খুব ভালো একটা সিরিজ হবে, ওয়ান ডে এবং টি20। আমরা একটা ছোট্ট বিরতি নিয়ে আবার আলোচনায় ফিরবো। দর্শক, স্যাটারডে নাইট স্পোর্টস পাওয়ার্ড বাই রবির সঙ্গেই থাকুন। আরেকবার আমন্ত্রণ, আপনারা দেখছেন স্যাটারডে নাইট স্পোর্টস পাওয়ার্ড বাই রবি, ভিনদেশি কন্ডিশনের ঝান্ডা উড়ানোর চ্যালেঞ্জ। এই ট্যাগলাইনে আমরা কথা বলছি। আমাদের সঙ্গে আছেন 3 সাবেক অধিনায়ক, খালেদ মাহমুদ সুজন, খালেদ মাসুদ পাইলট এবং মোহাম্মদ আশরাফুল। দর্শক, আসন্ন সিরিজ নিয়ে বিসিবির গেম ডেভেলপমেন্টের চেয়ারম্যান নাজমুল আবেদিন, গেম ডেভেলপমেন্টের ম্যানেজার নাজমুল আবেদিন ফাহিম এবং সাবেক পেসার তারেক আজিজ কথা বলেছেন। আমরা সেটি একটু শুনে আসতে চাই। দলের যে কম্বিনেশনটা, একটা ইয়াং, একটা খুব এনার্জেটিক একটা দল, যারা ভালো কিছু করার জন্য মুখিয়ে আছে, এমন একটা দল। এবং আমার মনে হয় তারা ওয়েল প্রিপেয়ার্ড, এবং গত যে 10 দিনে যে অস্ট্রেলিয়াতে যে প্রিপারেশনটা হলো, আমার এটা খুব কাজে লাগবে আমাদের এই সামনে এই সিরিজে। তো আমার মনে হয় যে আমাদের দলের খেলোয়াড়রা, বিশেষ করে ব্যাটসম্যানরা টেকনিক্যালি এখন আগের চাইতেও ইকুইপড। ব্যাকফুটে খেলার বা বাউন্সার খেলার যেই অসুবিধাগুলো আগের দলগুলো বা সেই খেলোয়াড়দের ছিল, ওটা বোধহয় আমরা কিছুটা কাটিয়ে উঠতে পেরেছি। আমাদের পেস ডিপার্টমেন্ট এখন যেখানে আপনার অবস্থান করছে, আপনি যদি দেখেন একটা হাড্ডাহাড্ডি লড়াই হচ্ছে, এটা একটা টিমের জন্য সবচেয়ে বড় প্লাস পয়েন্ট। আমার কাছে সবচেয়ে সবচেয়ে ভালো লাগছে যে আমরা মুস্তাফিজকেও পেয়েছি, পাশাপাশি আমাদের রুবেল অনেক দিন পরে নিজেকে ছন্দে ফিরে পেয়েছে। আশা করি আমাদের এই টিমটা নিউজিল্যান্ডে আমার মনে হয় যে একটা চমৎকার একটা চ্যালেঞ্জিং ক্রিকেট উপহার দিতে পারবে। শোন ভাই, আমাদের টিমে 5 জন এক্সপিরিয়েন্সড প্লেয়ার আছে, যেটা আমরা আলাপ করছিলাম যে প্রায় 9 বছরের উপরে বাংলাদেশের ক্রিকেটকে সার্ভিস দিচ্ছে। অন্যদিকে নিউজিল্যান্ড টিমে মার্টিন গাপটিল ছাড়া আর বলতে গেলে সবাই অচেনা মুখ। কেনি উইলিয়ামসনের নেতৃত্ব ওয়ানডে টিম। আর এইটা কি ওদের জন্য কিছুটা হলো একটা বাড়তি প্রেশার কিনা নিউজিল্যান্ড টিমের জন্য? কারণ এই টিমে অনেক সিনিয়র ক্রিকেটার আছে যারা এরই মধ্যে রিটায়ার্ড করেছে অথবা এই ফরম্যাটটা খেলছে না। হয়তো ইন্টারন্যাশনাল ক্রিকেটে ওরা নতুন, অনেকেই নতুন, নতুন একটা দলই বলতে হবে যে কয়েকজন প্লেয়ার ছাড়া। বাট ওই কন্ডিশনে কিন্তু রেগুলার খেলা প্লেয়ার, সত্যি কথা বলতে গেলে এই কন্ডিশনে যারা ইয়াংস্টার যারা এসছেন তারা অনেক ধরে খেলছেন। বাট হ্যাঁ, আপনার ইন্টারন্যাশনাল ক্রিকেটে আমি সবসময় মনে করি যে এক্সপিরিয়েন্সের একটা মূল্য তো অবশ্যই আছে, যেটা বাংলাদেশ দলের বর্তমানে যেটা বললাম, আমাদের একটা মিক্সড অফ কম্বিনেশন, যে এক্সপিরিয়েন্স এবং ইউথের একটা দারুণ কম্বিনেশন। আমাদের যারা ইউথ প্লেয়ার আছে তারাও কিন্তু এখন ভেরি চ্যালেঞ্জিং। আপনি যদি মিরাজের কথা দিয়ে ধরেন যে মাত্র অনূর্ধ্ব-19 ক্রিকেট খেলেই বাংলাদেশ দলে এবং এরকম একটা পারফরমেন্স এগেনস্ট ইংল্যান্ড, ছেলের আত্মবিশ্বাসও ডেফিনেটলি। তো এবং আমার মনে হয় যে মিরাজের পাটা মাটিতেই আছে আর কি। তো যেটা কথা হচ্ছে যে আমাদের ফাস্ট বোলিং যেরকম হওয়া উচিত, আমি যেটা বললাম, এই কন্ডিশনে আমাদের উই হ্যাভ ভ্যারিয়েশনস। তাসকিন, রুবেলের ইন সুইং উইথ পেস, আপনার মুস্তাফিজের তো দারুণ বুদ্ধিদীপ্ত বোলিং। আর সবচেয়ে বড় কথা, আমাদের অধিনায়কের তো ধরেন এখন আমি যেটা বলে করি, এটা কম্পিউটারের মতো বল করে, এক জায়গায় বল ফেলার দারুণ অ্যাবিলিটি মাশরাফির, এবং দুই দিকে বল ঘোরানোর একটা অ্যাবিলিটি। এটা পরীক্ষিত সৈনিক মাশরাফি, সত্যি কথা বলতে। শুধু আমাদের বোলিংটা ইজ ভেরি ইন্টারেস্টিং, একটা বোলিং একটা দারুণ একটা বোলিং একটা আমি মনে করি। প্লাস সুভাশিস রয় বা যারা ব্যাকটাপ আছে তারাও কিন্তু দারুণ ফাস্ট বোলার সবাই। আর ব্যাটিং এর কথা তো আমি বললামই যে আমাদের টপ সিনিয়র 5টা যে এক্সপিরিয়েন্স প্লেয়ার তারা সবাই ব্যাটসম্যান বলতে গেলে। তামিম, সাকিব, মুশফিক, রিয়াদ এবং ইমরুল কায়েসও কিন্তু অনেকদিন ধরেই বাংলাদেশ টিমের সাথে খেলছে। সুতরাং আমাদের ব্যাটিং কিন্তু আমি মনে করি যে ক্যাপেবল একটা ব্যাটিং দল, ক্যাপেবল একটা ওয়ানডে টিম, সত্যি কথা বলতে। এবং নিউজিল্যান্ড তো অবশ্যই আমার মনে হয় যে প্রেশারে থাকবে না। প্রেশার তো ওদের টিমের কতটুকু প্রেশার থাকবে আমি জানি না, বাট আমার মনে হয় যে আমাদের সাবলীল ক্রিকেট খেলাই উচিত, আমাদেরকে ফিয়ারলেস ক্রিকেট খেলা উচিত। সেটা সবচেয়ে বড় প্লাস পয়েন্ট আমাদের জন্য। রাইট, আমরা একটু এই মুহূর্তে আমাদের যে ওয়ানডে র্যাঙ্কিংটা আছে আইসিসি প্রকাশিত, সেটা একটু দেখতে চাই, কারণ এখানে একটা ইন্টারেস্টিং ঘটনা ঘটার সুযোগ আছে যদি আমরা এই সিরিজটা জিততে পারি। একবারে আইসিসি প্রকাশিত সবশেষে যে ওয়ানডে র্যাঙ্কিং, সেটা আমরা দেখতে চাই। তালিকার সবার উপরে আছে অস্ট্রেলিয়া, এরপর দক্ষিণ আফ্রিকা, ভারত, নিউজিল্যান্ড, ইংল্যান্ড, শ্রীলঙ্কা। আমি শ্রীলঙ্কা পর্যন্ত মনে রাখতে বলি, 101 রেটিং পয়েন্ট নিয়ে র্যাঙ্কিং এর 6 নম্বর পজিশনে আছে। এর পরের যেই দলগুলো আছে সেইখানে এরপরেই কিন্তু আছে বাংলাদেশ 95 তাদের রেটিং পয়েন্ট, পাকিস্তান এবং ওয়েস্ট ইন্ডিজ যথাক্রমে 89 এবং 86, 95 এবং 101। এটা হচ্ছে শ্রীলঙ্কা এবং বাংলাদেশের পার্থক্য। যদি ওয়ানডে সিরিজের সমীকরণটা এরকম হয়, 3টা ডিফারেন্ট সমীকরণ আমরা দেখাতে চাই। যদি বাংলাদেশ নিউজিল্যান্ড যদি 3-0 এই সিরিজটি জিতে নেয়, সেক্ষেত্রে বাংলাদেশের রেটিং পয়েন্ট 4 কমবে, নিউজিল্যান্ডের 111 হবে। যদি নিউজিল্যান্ড 2-1 সিরিজ জিতে, বাংলাদেশ সেম জায়গায় থাকবে। যদি বাংলাদেশ কোনো কারণে 3-0 এই সিরিজ জিতে নেয়,
তখন কিন্তু বাংলাদেশের অনূর্ধ্ব মানে 2019 যে বিশ্বকাপ সেখানে কিন্তু সরাসরি খেলার সম্ভাবনা নিশ্চিত হয়ে যাবে, কারণ বাংলাদেশ তখন 7 নম্বর পজিশনে থাকবে, সেটি মোটামুটি নিশ্চিত, কারণ রেটিং পয়েন্ট তখন বাংলাদেশের 100 থাকবে এবং বাংলাদেশ যদি 2-1 সিরিজ জিতে সেক্ষেত্রে রেটিং পয়েন্ট হবে 97। একই সঙ্গে দেখাতে চাই যে সেপ্টেম্বর পর্যন্ত হচ্ছে র্যাঙ্কিংটা আসলে কাউন্ট করা হবে। এই সিরিজের পরে বাংলাদেশের আর কি কি আছে এখন পর্যন্ত ঘোষিত, 2017-তে মার্চে বাংলাদেশ একটি 3 ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে, পূর্ণাঙ্গ সিরিজ খেলার জন্য বাংলাদেশ যাচ্ছে। মেতে একটা ট্রাই নেশন আছে, এটা বাংলাদেশের জন্য চ্যালেঞ্জিং, কারণ ছোট দলগুলোর সঙ্গে যদি হেরে যায় কোনো কারণে সেক্ষেত্রে কিন্তু রেটিং পয়েন্ট অনেক বেশি কমে যায়। এবং এরপর পরে আছে চ্যাম্পিয়ন্স ট্রফি, যদি আমরা শুধু গ্রুপ স্টেজও খেলি অ্যাটলিস্ট 3টা বড় দলের সঙ্গে খেলার আমাদের সুযোগ আছে। পাইলট ভাই, আপনার কাছে কি মনে হয় যে এইটা বাংলাদেশের জন্য, বিশেষ করে যেই সমীকরণটা প্রথমে নিউজিল্যান্ডের বিপক্ষে দেখলাম, সেইটার কোন সমীকরণটা যাওয়ার সুযোগ আছে বলে আপনার মনে হয়? 3-0, 2-1 ম্যাক্সিমাম সব কিন্তু অ্যাওয়ে ম্যাচ। অ্যাওয়ে ম্যাচে আমার জন্য আমার কাছে মনে হয় যে অনেক টাফ টাস্ক হবে, বিকজ আমরা কিন্তু এতদিন কনফিডেন্সটা বিল্ড করেছি আমাদের হোমে, বাট এই সিরিজটা কিন্তু আপনাকে বুঝে দিবে, ইঙ্গিত দিবে যে আসলে আপনি কোন জায়গায় যে পৌঁছাবেন নিউজিল্যান্ড সিরিজটা। বিকজ নিউজিল্যান্ড সিরিজটা যদি আপনি ভালো শেপে যদি বেরোতে পারেন তাহলে কিন্তু আপনি পরবর্তী নিউজিল্যান্ডকে জয় করা মানে আপনি যে কোনো ওয়ার্ল্ডের যে কোনো জায়গায় জয় করতে পারবেন। এই যত দেশ আছে তার মধ্যে নিউজিল্যান্ড কন্ডিশন হচ্ছে সবচেয়ে আলাদা। আপনি নিউজিল্যান্ডের কন্ডিশনে যদি ভালো করতে পারেন, অস্ট্রেলিয়া ভালো করতে পারবেন একই, সাউথ আফ্রিকা এরকম, ইংল্যান্ডও একই রকম। তো এইটা খুবই টাফ ট্যুর আমার কাছে মনে হয় যে এখানে যদি আমরা ভালো করতে পারি তাহলে আমি সব জায়গায় ভালো করতে পারবো। বিকজ আমার মনে হয় যে শ্রীলঙ্কা সিমিলার টু আস, আমার কাছে সিমিলার, এবং ইংল্যান্ড আমার কাছে মনে হয় যে সময় আমাদের খেলা আছে ইংল্যান্ডে সেখানে কিন্তু সামার, আমার কাছে মনে হয় যে উইকেট ফ্ল্যাট ট্র্যাক, স্পিনে কিন্তু অনেক সময় ধরে ওখানে, সবকিছু মিলে আমার কাছে মনে হয় যে সম্ভাবনা বাংলাদেশের জন্য থাকবে খুব সুন্দর। বাট এইটা খুবই ইম্পর্টেন্ট যে আমরা অ্যাওয়ে ম্যাচগুলোতে কেমন করছি। বাংলাদেশের এই নিউজিল্যান্ড ট্যুরের পরে শ্রীলঙ্কাতে আছে, যেটা হয়তো কাছাকাছি টাইপের কন্ডিশন হবে, বাট যে ট্রাই নেশনটা আছে যেটা চ্যাম্পিয়ন্স ট্রফির আগে, সেইটা কতটা চ্যালেঞ্জিং হবে আয়ারল্যান্ডে হবে? যখনই একটা ভালো টিমের সাথে আমরা খেলে আসব তখনই কিন্তু আসলে আমরা যখন 2003-তে অস্ট্রেলিয়ার সাথে খেললাম, অস্ট্রেলিয়ার মাটিতে গিয়ে, তারপরে কিন্তু পাকিস্তান ট্যুরে আমরা অসাধারণ খেলেছিলাম। কারণ এখন যদি আমরা নিউজিল্যান্ডে ভালো ক্রিকেট খেলতে পারি তখন কিন্তু অটোমেটিক আমরা শ্রীলঙ্কার সাথে খুবই ভালো ক্রিকেট খেলতে পারবো, কারণ ওই কন্ডিশনে এবং ওদের পেস বোলারদেরও অলমোস্ট 145 পেস থাকবে, তখন কিন্তু আমাদের কন্ডিশনে যত জোরে বল করেন খেলাটা ততটা সহজ হবে। তো আমার কাছে মনে হয় যে আমরা অবশ্যই সিরিজ বাই সিরিজ চিন্তা করছে বাংলাদেশ টিম। এখন আমরা যেভাবে যাচ্ছি প্রত্যেকটা সিরিজ বাই সিরিজে আমরা ভালো খেলবো। আমার বিশ্বাস যে আমরা নিউজিল্যান্ডে টাফ হবে হয়তোবা সিরিজ জিতা, কিন্তু আমি মনে করি যে হয়তো আমরা ওয়ানডে এবং টি20 ম্যাচ জেতার সম্ভাবনাই বেশি। সিরিজ জিতাটা হয়তো টাফ হবে কিন্তু একটা করে জেতার সম্ভাবনা বেশি। সুজন ভাই, আপনি নিউজিল্যান্ডের যে স্ট্রেংথ দেখেছেন ঘরের মাঠে, বাংলাদেশ যে ক্রিকেট খেলেছে বা নিউজিল্যান্ড যে রকম ক্রিকেট খেলে, তাতে করে আপনার সিরিজের ইকুয়েশন কেমন হওয়া উচিত আপনার? না, আমরা যদি মানে অনেস্ট থাকি যে কথা বলতে, আমি সত্যি কথা আমরা তিনজনে যেটা মনে করি যে যেহেতু আমরা তিনজনে নিউজিল্যান্ড কন্ডিশনে খেলেছি বা আমাদের সময়কার দল আর এই দলের মধ্যে অনেক পার্থক্য আমরা তিনজনই অনেক বিশ্বাস করি, ঠিক না? তো আমার যেটা আশরাফুলের কথা যে আমরা বিশ্বাস করি যে বাংলাদেশ এখানে জিতবে, বা সিরিজ জিতবে কিনা এটা কিন্তু সত্যি কথা বলতে গেলে আমরা চাই বাংলাদেশ সিরিজ জিতুক, বাট এটা এত ইজি হবে বলে আমরা মনে করি না। তো আমি চাই যে যদি আমরা র্যাঙ্কিং এর কথা ওইভাবে চিন্তা করি তো আমি চাই বাংলাদেশ যাতে নিচে না যায়, আর যে এখানে আছে সেখানে থাকবো, সেক্ষেত্রে 2-1 হারলেও আমাদের পয়েন্ট সমান থাকছে। বাট এরপরে সিরিজটা যেহেতু আমাদের শ্রীলঙ্কা, আমি মনে করি শ্রীলঙ্কা থেকে আমরা অনেক দারুণ বেটার টিম আমরা, সুতরাং আমাদের একটা অপরচুনিটি থাকবে শ্রীলঙ্কাকে যদি সিরিজ জিতে ওখান থেকে পয়েন্ট এগিয়ে যাওয়ার। সুতরাং আমরা কিন্তু 7 নম্বর পজিশনটা আমার মনে হয় না ধরে রাখতে পারবো বলে বিশ্বাস করি, কারণ সবচেয়ে বড় কথা হচ্ছে যে কন্ডিশন যেরকমই হোক আপনি যদি বেশি মাথায় নেন যে কন্ডিশন কি হবে, কারণ আপনার অপোনেন্ট কি, আপনার অপোনেন্টকে যখন আপনি, কারণ ওদেরও উইকনেস আছে, ওদেরও স্ট্রং পয়েন্ট আছে, হ্যাঁ ওরা জানে এখানে কি লেন্থে বল, আমাদের বাচ্চারা এখন কিন্তু জানে যে কি লেন্থে বল করতে হয়। এখন কিন্তু আমি যেটা বললাম যে 2001 আর 2016 বাংলাদেশ কিন্তু এখন এক না, এখন কিন্তু বাংলাদেশে কিন্তু আগে ধরেন এখন কিন্তু চুলচেরা বিশ্লেষণ হয় যে একটা অপোনেন্টকে নিয়ে, একটা অপোনেন্ট প্লেয়ারকে নিয়ে গাপটিল কোথায় স্ট্রং, কোথায় উইকনেস, কোথায় আমরা বল করবো, এগুলো কিন্তু চুলচেরা বিশ্লেষণ হয় সত্যি কথা বলতে গেলে। তো এরকম বিশ্লেষণের থেকে আমার মনে হয় ছেলেরাও এখন এইসব ব্যাপারে অনেক, যেটা পাইলট বললেন যে টিমের মধ্যে একটা হেলদি কম্পিটিশন আছে পারফর্ম করার, নিজেদের মধ্যে জায়গা ধরে রাখার জন্য, কারণ আপনি দেখেন যে চ্যালেঞ্জিং, কারণ কিন্তু জায়গাটা কিন্তু এখন মানে, আর সবচেয়ে যেটা আমি বিশ্বাস করি যেটা এখন সবচেয়ে বড় কথা যে আমাদের সময় যেটা হতো আমরা 1-2টা ম্যাচ খারাপ খেললে আমরা দল থেকে বার হয়ে যেতাম, ছিটকে যেতাম, সেটা কিন্তু এই দলে নাই। সুতরাং আত্মবিশ্বাসের কোনো অভাব কিন্তু এই দলে নাই। তো
সবচেয়ে ভালো কথা যে আমরা ওই কন্ডিশনটাকে কিভাবে ইউটিলাইজ করতে পারি, আমাদের বেস্ট ক্রিকেটটা খেলতে পারি, এবং আমাদের ওই কন্ডিশনে যেটাই আমাদের বেস্ট হবে, যেই কম্বিনেশনটা আমাদের বেস্ট হবে, সেটা কিন্তু ওইখানে যারা আছেন ম্যানেজমেন্ট ডেফিনেটলি সেটা আছে চিন্তা করছে সেভাবেই দল খেলাবেন। এবং আমরা মনে করি যে জিতার মতন একটা অ্যাবিলিটি, এটাও কিন্তু একটা বড় ব্যাপার, অভ্যাসটা খুব বড় ব্যাপার। বাংলাদেশ কিন্তু এখন জয়ের অভ্যাসের মধ্যেই আছে, মানে এখন সত্যি কথা আমরা এখন টাইগার, মানে সত্যি কথা বলতে গেলে শিকারি, ওইরকম শিকারি টাইগার আর কি। আমি একটু বলবো, একটু আগে আপনি স্টার্ট দেখাচ্ছিলেন যে বাংলাদেশের প্লেয়ার 9 বছর 10 বছর ধরে খেলছে বাংলাদেশ টিমে, শুধু আমি বলবো উইলিয়ামস ছাড়া ওদের সব ইয়াং। কিন্তু ইয়াং বলতে কোথায় ইয়াং? আমরা কিন্তু যদি আপনি নিউজিল্যান্ডের আমি কিন্তু নো ডাউট আমাদের প্লেয়ার কিন্তু অনেক এক্সপিরিয়েন্স, কিন্তু আমরা এক্সপিরিয়েন্স কোথায়? আমরা হয়তো আমাদের এখানে খেলেছি অনেক, এই সাবকন্টিনেন্টে খেলেছি, কিন্তু নিউজিল্যান্ডের মাঠে কতক্ষণ খেলেছি আমি? এক্সপিরিয়েন্স আপনাকে হেল্প করবে যে হ্যাঁ কিভাবে প্ল্যান করবেন, কিভাবে আপনি সার্ভাইভ করবেন, কিভাবে। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে আপনার কন্ডিশন আপনাকে অনেক কিছু চেঞ্জ করে দেবে। যেমন নিউজিল্যান্ড টিম যখন বাংলাদেশে খেলতে আসে, তারা কিন্তু এই কন্ডিশনে কিন্তু ইউজ টু না। তারা যখন এই বল ঘুরতে থাকে, অনেক বেশি টার্ন করে দেবে, লো হতে থাকে, তখন কিন্তু ওরা আর ঘাবড়া যায়, মুখস্থ ক্রিকেট খেলতে পারে না তারা। তখন কিন্তু তাকে নিজস্ব কিছু চিন্তা করতে হবে। আমি মনে করি বাংলাদেশের প্লেয়াররা অনেক মানে ট্যালেন্ট, যে আমরা ওইসব দেশে যেও কিন্তু অনেক সুন্দর অ্যাডজাস্ট করার চেষ্টা করি এবং পারিও। কিন্তু যদি আজকে ধরেন আমাদের প্লেয়ার ধরেন 150 ম্যাচ খেলেছে ওয়ানডে, কিন্তু আমরা এই সাবকন্টিনেন্ট বা আমাদের এই এরকম জায়গাতে খেলেছি। কিন্তু নিউজিল্যান্ডের প্লেয়ার হয়তো ইয়াং, সে হয়তো 2 বছর 1 বছর আগে ডেবিউ হয়েছে, কিন্তু ও 200 পরিমাণ ম্যাচ খেলে ফেলেছে ওখানে ফার্স্ট ক্লাস, বা মিনিমাম 100 আপনি ওয়ানডে খেলেছে ওই কন্ডিশনটাতে। তো ওই কন্ডিশনটা তার জন্য কিন্তু খুব সুইটেবল, সো ইউজ টু ওখানে। তো ওইটা বেনিফিটটা তারা পাবে এখন, যেটা আমরা এখন এখানে ঘরে পেয়েছিলাম এতদিন, এখন তারা পাবে। যেটা হচ্ছে যে আমরা আগে যেটা হচ্ছে আমাদের যেটা কথা বলা যে 140-45 কেসি যখন আমাদের শর্ট বল করা হতো বল লেন, তখন আমরা পারতাম না কিছু আসলে। 2001-এর টিম বা 2010-এর টিমে যদি যান, কিন্তু এই দলে কিন্তু 140 বলে কিন্তু পুল করে 6 মেরে দেয়, মানে এরকম প্লেয়ার কিন্তু এর মানে এই না যে আমি ওই কন্ডিশনে ইউজ টু হব না বা পারবো না, কে কত তাড়াতাড়ি অ্যাডজাস্ট করতে পারে। আমরা দেখবেন, আপনি যখন দেখবেন যে নিউজিল্যান্ড টিম বা ইংল্যান্ড টিম যখন আসে, দেখবেন ইন্ডিভিজুয়ালি তারা যে ওই মিরপুরে যে শুধু স্পিন প্র্যাকটিস করছে, স্পিন। তো আমাদেরও প্লেয়াররা নিশ্চয়ই এরকম একটা প্ল্যান করা আছে যে হ্যাঁ আমি যাবো ওই উইকেটটাতে, কিভাবে সুইমিং এ খেলবো, সুইং গুলোকে কিভাবে ধরবো। আমার মনে হয় যে মোর ম্যাচিউরড আমরা এখন। আমি বলবো যে ওই 2001 আর এখনকার 2016 মধ্যে অনেক পার্থক্য আছে আমাদের প্লেয়ারদের মধ্যে। রাইট, এবং এইটাই নিশ্চয়ই ব্যবধানও করে দেবে সিরিজে। আর আরেকটা বিরতি নিতে চাই, তারপর আশরাফুলের কাছে ফিরবো। দর্শক আমাদের সঙ্গেই থাকুন। আরেকবার স্বাগত, দেখছেন স্যাটারডে নাইট স্পোর্টস পাওয়ার্ড বাই রবি। ভিনদেশি কন্ডিশনে ঝান্ডা উড়ানোর চ্যালেঞ্জ, এই ট্যাগলাইনে আজ আমরা কথা বলছি। এই পর্যায়ে আমরা একটু কথা শুনতে চাই সাধারণ ক্রিকেট প্রেমীদের। আমরা খুবই আশাবাদী। সবচেয়ে বড় কথা, প্লেয়াররা ফিট আছে, পারফর্ম করতেছে। স্পেশালি আমাদের ওয়ান অফ দ্য মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ার বলতে গেলে মুস্তাফিজ, সেও আস্তে আস্তে বল শুরু করছে, রিসেন্টলি 2 উইকেটও পেয়েছে। সো আমরা খুবই আশাবাদী। সম্মান সরকার, রুবেল এরা ভালো পারফর্ম করবে। তারপর মনে করেন তামিম ভালো খেলবে। সিরিজ অবশ্যই জিতবো, কারণ মোস্তাফিজের মতো যেখানে বিশ্বের 1 নম্বর প্লেয়ার আছে, তারপর সৌম্য সরকার মাঝখানে একটু হয়তোবা ভালো যাচ্ছিল না, এখন কিন্তু কাটাই উঠতে পারছে। তারপরে আরও বড় বড় মাশরাফি এবং তাসকিন অনেকেই গেছে ওখানে। আমরা আশাবাদী যে আমরা জিতবো, বাংলাদেশ বিশ্বের ভিতরে একটা ভালো একটা স্থানে উঠবে। এবার টিমটা আর আগের পরিস্থিতি নাই, যেহেতু আমাদের কোচও চেঞ্জ হয়েছে। তো তার যেহেতু কঠোর ট্রেনিং এবং তার যেভাবে পারফরমেন্স সে দিচ্ছে, আশা করি প্লেয়াররা অবশ্যই ভালো খেলবে। এবং যেহেতু আমরা বিগত খেলাগুলো দেখছি, আশা করি যে প্রত্যেকের র্যাঙ্ক যেভাবে আছে এভাবে যদি ঠিক রাখতে পারে, বাংলাদেশ ইনশাল্লাহ জিতবে। দেশের মাটিতে যেহেতু ভালো খেলতে পারছে, নিউজিল্যান্ড যত শক্তিশালী টিম হোক, আমরা কিন্তু এখন অনেক শক্তিশালী টিম। আমার মনে হয় আমাদের ছেলেরা অনেক ভালো খেলে, যেহেতু তারপরে ইনজুরি কাটিয়ে মুস্তাফিজ ফিরে আসছে। আমি তার সাফল্য তাও আমি কামনা করি। মানে দর্শকদের এক্সপেকটেশন অনেক বেড়ে গেছে লাস্ট 2 ইয়ার্স বাংলাদেশ যে ক্রিকেট খেলছে, মানে এইটা কি একটা মানে বাড়তি প্রেসার তৈরি করে কিনা ক্রিকেটার হিসেবে আপনার ফিলিংস? প্রেসার তো অবশ্যই প্রেসার থাকে, প্রেসার, কিন্তু অ্যাওয়ে ট্যুর তো প্লেয়ারদের হয়তো ওই প্রেসারটা থাকবে না। হোম কন্ডিশন হলে হয়তো বা প্রেসারটা বেশি থাকে। যেহেতু পুরো টিম এখন নিউজিল্যান্ডে আছে, তারা তো আর এই নিউজগুলো হয়তো বা দেখছে না। তো অবশ্যই ইন্ডিভিজুয়াল পারফরমেন্স, টিম পারফরমেন্সের একটা তো প্রেসার থাকবেই, কারণ লাস্ট 2-2.5 বছর ধরে আমরা অসাধারণ ক্রিকেট খেলছি। ওয়ানডে ক্রিকেট বলেন, টেস্ট ক্রিকেটের সব জায়গাতে ভালো খেলছি। তো ওই পারফরমেন্সের প্রেসারটা তো থাকবেই সবারই। আর যেহেতু আমরা এক্সপিরিয়েন্স টিম, নিউজিল্যান্ডের এই টিম থেকে কিন্তু আমরা অনেক এক্সপিরিয়েন্স। তাদের 2-3টা ক্রিকেটার বাদ দিলে আমাদের কিন্তু ম্যাক্সিমাম প্লেয়ারই তাদের থেকে অনেক এক্সপিরিয়েন্স। এবং
যদিও তাদের কন্ডিশনে টাফ হবে, কিন্তু আমার কাছে মনে হয় যেহেতু ইন্টারন্যাশনাল ম্যাচ এগুলা, ওয়ানডে T20, উইকেট কিন্তু আমার মনে হয় স্পোর্টিং উইকেটই থাকবে, এবং সেদিক দিয়ে আমাদের 3টা ডিপার্টমেন্টই কিন্তু খুব এক্সপিরিয়েন্স, স্পিন অ্যাটাক বলেন, পেস অ্যাটাক বলেন, এবং ব্যাটসম্যানরা সবাই অনেকদিন ধরে খেলছে। তো আমার কাছে মনে হয় যে ভালো কিছু হবে এবার। হ্যাগলি ওভালে এই ওয়ানডের পর নেলসনে হচ্ছে আরো 2টা ওয়ানডে আছে। নেলসন সম্পর্কে পাইলট ভাইয়ের কোনো নেলসনে তো আসলে আমরা ওয়ার্ল্ড কাপে ভেরি গুড উইকেট, আমি ছিলাম, আমি জানি আমরা স্কটল্যান্ডের সাথে ম্যাচটা খেললাম, দারুণ একটা 300+ চেস করলাম ওয়ার্ল্ড কাপে। হ্যাঁ ওয়ার্ল্ড কাপে। আমি মনে করি দারুণ একটা উইকেট, আমি যাই ওরকম উইকেট যদি থাকে, একটু কি মাঠটা একটু মাঠটা ছোট কম্পেয়ার, একটু ছোট হয়তো বা কম্পারেটিভ, বাট Side এ তারপরে middle ছোট। ওইরকম ছোট বলা যাবে না, ছোট একটু, মানে অত বড় না, বাট নিউজিল্যান্ডের maximum ground ম্যাক্সিমাম যেগুলো মানে একটু ফুটবল টাইপের সাইডে ছোট। নেলসন ইজ এ ভেরি নাইস উইকেট, দারুণ একটা উইকেট। যেটা আশরাফুল বললো যে উইকেটের কথা যেটা বললো, যদি সিমিং উইকেট হয় সেখানেও বাংলাদেশ কিন্তু ওদেরও কাপিয়েদের মতো অ্যাবিলিটি রাখে এই বোলিং এটা, সুতরাং ওদের কিন্তু মাথা চিন্তা করে উইকেট বানাতে হবে। যেমন না যে বাংলাদেশের সিমে এটাকে ধারণা করে আমরা সাকিব স্পিন দিয়ে নিয়ে গেছি, আমাদের কিন্তু পুরা, আপনি যদি এই টিমটাকে দেখেন, এই বর্তমানে আমরা কিন্তু এটা মোটামুটি পেস নির্ভর একটা দল কিন্তু, মানে আমরা যদি বলি যে সৌম্য খেললে, সৌম্য কিন্তু ভালো সিম করে, সুতরাং উই আর 4 গুড সিম আমরা ম্যাচে খেলবে, সুতরাং ইটস নট গোনা বি ইজি ফর নিউজিল্যান্ড যদি উইকেট এরকম হয়। তো আশা করি যে ওয়ানডে উইকেট যেহেতু যেটা বললো, ওরা চাবে যে রান হোক, উইকেট ফ্ল্যাট হবে, আর আমার মনে হয় যে ফ্ল্যাট উইকেটের অ্যাবিলিটি আমাদের জন্য দারুণ হবে, কারণ আমাদের মুস্তাফিজ আছে, সাকিব আছে, যারা বোলার, মাশরাফির মতন বোলার যে কিনা এক জায়গায় বল করতে পারে, সুতরাং ইট উইল বি আ ভেরি ভেরি কম্পিটিটিভ সিরিজ। আমি মনে করি যে বাংলাদেশকে জিততে হলে অবশ্যই আমাদের বেস্ট উইকেট খেলতে হবে সিরিজটা জিততে হলে, এবং আমরা যে অ্যাবিলিটি নাই সিরিজ জেতার, সেটা কোনোভাবে না, আমাদের অ্যাবিলিটি আছে সিরিজটা জেতার, খালি আমাদের যদি যেটা সবচেয়ে শেষ কথা হচ্ছে প্রয়োগ ক্ষমতা, ওইটা যদি ঠিক থাকে। আর যেটা চাপের কথা হচ্ছিল, আমি মনে করি বাংলাদেশ এখন ওই চাপ মুক্ত ক্রিকেটই খেলে, আমি মনে করি যে চাপটা নেওয়ার জন্য এই ছেলেদের অ্যাবিলিটি আছে, যে আমরা যখন হোম কন্ডিশনে খেলি সবচেয়ে বেশি প্রেশার আমাদের সবসময় হোম কন্ডিশনে থাকে। বাংলাদেশ কিন্তু 2.5 বছর দেখিয়েছে যে এই হোম কন্ডিশনের চাপ থেকে মুক্তও কিন্তু আমরা সাউথ আফ্রিকা, ইন্ডিয়া, পাকিস্তানের মতো দলের সাথে জিততে পেরেছি। সুতরাং দিস উইল বি আমাদের জন্য, মানে উই আর এক্সপেক্টিং সাম, মানে ভালো। বেসিক্যালি আপনি যখন ভালো খেলবেন বা ম্যাচ জিতবেন তখন কিন্তু চাপটা কম থাকে, ইন্ডিভিজুয়ালি হোক বা টিমের চাপটা কম থাকে। যখন আপনি অফ ফর্মে থাকবেন বা টিম ভালো করছে না, তখন কিন্তু চাপটা আসলে কালচারটাই অনেক পরিবর্তন হয়। এই রিসেন্টলি লাস্ট 2 বছর 1.5 বছরে যেভাবে আমরা ম্যাচ জিতেছি বা সিরিজ জিতেছি, প্লেয়াররা কিন্তু সব উজ্জীবিত। তো চাপের হয়তো চাপ প্রত্যেকটা প্লেয়ারে থাকে, ম্যাচের আগে কিন্তু একটা প্রেশার থাকে যে নিজের ভালো পারফর্ম করার জন্য, ম্যাচ জেতার জন্য, কিন্তু এই চাপটা তখনই আরো বেশি বাড়তি হয় তখন যখন আপনার রেজাল্টটা খারাপ থাকে। আমাদের সময়কার কিছু বলি যে আমরা কেন বললাম যে মানে এই টিমটা একটা অন্যভাবে পরিবর্তনও আছে, কি পরিবর্তনটা হয়তো বা আমাদের পুরো ক্রিকেটেই হয়েছে আসলে সত্যি কথা বলতে গেলে। আমাদের সময় আমরা যদি একটা ম্যাচ হারতাম, বিভিন্ন সময় শুনতে পারতাম আমার জন্য ম্যাচ হেরে গেছে বা পাইলটের জন্য, বাদশাহর জন্য ম্যাচ হেরে গেছি, এটা কিন্তু আমাদের টিমের মধ্যে দারুণ একটা এফেক্ট হইতো। কিন্তু বর্তমান টিমে কিন্তু এটা নাই, কি বলে আমরা সবাই খেলি বাংলাদেশের জয়ের জন্য, যখন জয় তখন আমাদের সবার জয়, যখন আমরা হারি তখন আমরা সবার হার। কিন্তু এখন বাইরে থেকেও লোকজন কথা বলা কমে গেছে হয়তো, বা যে এইটা হয় নাই ওইটা হয় নাই, কারণ আমরা মিস্টেক করবোই। এবং এট দ্য সেম টাইম আমরা দর্শকরা একটু ম্যাচিউর হওয়ার শুরু করছে। 2000 সাল আর 2016 মধ্যে 16 বছরে তো অনেক ডিফারেন্স আছে। 2000 সালে তো আমার মনে হয় যে চাচা ঠিক মতো ড্রেসও পায় না ঠিক মতো, আমি জানি না। হ্যাঁ, তো আর আপনি জানেন না, আপনিও তো তখন যাই হোক, মানে আপনাকে তো বুঝতে আমি বলছি যে মানে এখনকার আমি মাসে মজা করি ওদের সাথেই বলি যে এখনকার যেমন আমাদের সময়কার ছালা বাস্ত যা দিয়ে কাপড় আমাদের বাংলাদেশ টিমের জার্সি হতো, যেটাই হতো, দেখা যেত আমাদের হাফাতা গেঞ্জি এত বড় বা এরকম যে ঢুলে পড়তেছে ওইটা আমরা হাত দিয়ে টাইনা উঠে বোলিং করতে হতো। আর এটা বড় ব্যাপার, ছেলেরা ফিটিং ছাড়া করে। এটা বড় ব্যাপার বলবো, আমি বলবো যে নতুন টিম যারা, ইয়াং টিম যারা, তাদের কিন্তু ইমপ্রুভ করার বিশাল জায়গা থাকে, খুব কুইক ইমপ্রুভ করতে থাকে, এবং যারা অলরেডি এস্টাবলিশ তাদের কিন্তু ইমপ্রুভের জায়গাটা খুব স্লো। আপনি যদি দেখেন যত নতুন দেশ আছে, আফগানিস্তান বলেন, বাংলাদেশ বলেন, তারা কিন্তু ইমপ্রুভমেন্টটা খুব কুইক হবে, ডে বাই ডে আপনি খুব তাড়াতাড়ি যখন, বাট একটা লেভেলে যে আবার স্লো হতে থাকবে, জাস্ট লাইক মানে আমি বলবো যে বেবি বয়ের মতো, আপনি 18 বছর 17 বছর পর্যন্ত খুব কুইক ইমপ্রুভ করবেন, হয়ে গেলে মুশকিল আসলে সময় যে দেখবেন আপনার আর গ্রোথটা কমতে থাকবে। এই কন্ডিশনে কয়জন সিমার নিয়ে খেলা উচিত? সুজন বাবু একটা ইঙ্গিত দিয়ে দিয়েছে 3 সিমার হয়তো সঙ্গে। আমার কাছে যেটা মনে হয় যে আমাদের নিউজিল্যান্ড এবং আমাদের মধ্যে এই জায়গাটাতে একটু আর কি আমরা পিছিয়ে থাকবো, যে অলরাউন্ডার আর কি। এই কন্ডিশনে আমরা যদি 3টা পেস বোলার ডেফিনেটলি খেলবে, আমাদের হোম কন্ডিশনও খেলতো, এবং স্পিন অ্যাটাকটা থাকতো হয়তো সাকিব এবং আরেকটা জেনুইন স্পিনার খেলতো। এই জায়গাটাতে আমাদের আর কি লো অর্ডার ব্যাটসম্যানটা বেশি লম্বা হয়ে যাবে, কারণ ওই কন্ডিশনে যদি একটা পেস বোলারদের মধ্যে যদি আমাদের একটা অলরাউন্ডার থাকতো। আমি যেটা মনে করি যে মানে আমার যেটা মনে হয় 3 সিমা তো খেলবে, সেটা যত বা মাশরাফি, মুস্তাফিজ তো কনফার্ম থাকবে, তাসকিন, রুবেল থেকে একজন হবে হয়তো বা, বাট আমার কেন জানি মনে হয় তানভীর খেলবে বেস্ট 11-এ। তো তানভীর খেলবে, তানভীর ক্যান ব্যাট এন্ড ইজ আ ইউজফুল ফিল্ডার, সুতরাং 8 পর্যন্ত ব্যাটিং থাকবে, 9-এ মাশরাফি, 10-এ দুজন আমাদের রুবেল,
আবার 11তে মুস্তাফিজ এরকম হতে পারে। তো আমাদের সিমার যদি সৌম্য খেললে 4টা সিমার আমাদের ফরওয়ার্ড বাই সাকিব, তানভীর এবং মাহমুদুল্লাহ অসপিন, সুতরাং বোলিং এ অনেক অনেক অপশন ভেরিয়েশন আছে। থাকবে। বাট মানে সুজন ভাই, আমি যেটা বলতে চাই, পাইলট ভাই সুজন ভাইয়ের মতো একজন অলরাউন্ডার নিশ্চয়ই মিস করে এখন বাংলাদেশ। আমি তো মনে করি আমাদের কন্ডিশনের জন্য হয়তো মিস করবো না, আমাদের এই কন্ডিশনে যে স্পিন অলরাউন্ডার নিয়ে খেলবেন, কিন্তু এই ধরনের উইকেটে খেলতে গেলে কিন্তু আপনি পেস বোলার অলরাউন্ডার লাগবে। আমি চাচার কথা যদি বললেন আপনি, ওইখানে আপনি কিন্তু পেস বোলার অলরাউন্ডার খুব ইম্পর্টেন্ট, কিন্তু আপনি 3টে জেনুইন ফাস্ট বোলার নিয়ে খেলছেন অথবা 2টা জেনুইন ফাস্ট বোলার নিয়ে খেলছেন, আর একটা ব্যাটসম্যান যদি ভালো বল করে দিতে পারে যেমন জ্যাক ক্যালিস, অথবা একটা সময় ছিল হচ্ছে ক্রিস ক্রেন্স, শন পলক, বা এরকম থাকে না যে আপনি ব্যাটিংও করে দিবে আবার বোলিংও হয়তো দেখা গেলো যে 8-10 ওভার করে সুন্দর করে বল করে চলে যাবে। এটা তো আমরা অনেকদিন এখন ধরে যদি তানভীর খেলে তাহলে আমার কাছে মনে হয় যে ব্যাটিংটা পাবো। আবার যদি মিরাজ খেলে, যদিও সে ব্যাটিং অলরাউন্ডার হিসেবেই জানি আমরা, কিন্তু তার খেলা আমি দেখে আমার কাছে মনে হচ্ছে আসলে সে বোলিং অলরাউন্ডার, কারণ ইন্টারন্যাশনাল ক্রিকেটে তার ব্যাটিংটা আরো টাইম লাগবে আমার কাছে মনে হয়। আমরা একেবারে অনুষ্ঠানের শেষ পর্যায়ে আপনাদের তিনজনকে অনেক অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে যোগ দেওয়ার থ্যাংক ইউ। দর্শক, এই ছিল স্যাটারডে নাইট স্পোর্টস পাওয়ার্ড বাই রবির আমাদের আজকের আয়োজন। আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য। রবির সৌজন্যে